বাংলাদেশ থেকে ভারতের দূতাবাসে যে কূটনীতিবিদরা কাজ করেন তাদের পরিবারের সদস্যকে ফেরার নির্দেশ দিল ভারত। কেন হঠাৎ করে এই তৎপরতা? বাংলাদেশে এমন কি হতে চলেছে যে ভারতের এই কূটনীতিবিদদের পরিবারের সদস্যরা বাংলাদেশে সেফ নয়? এই ধরনের মত ভারত কিন্তু প্রত্যক্ষভাবে প্রকাশ করছে। আসল ঘটনাটা কিন্তু অনেক গভীরে। শেষ 6 মাস ধরে আমি আরাকান আর্মি এবং মায়ানমার নিয়ে একাধিক পর্ব এবং সেই পুরো বিষয়টির সঙ্গে বাংলাদেশ সরকার কিভাবে জড়িয়ে গেছে সে বিষয়ে একটা আলোকপাত করার চেষ্টা আপনাদের সামনে করেছি। কিন্তু এখন এই বিষয়টি এমন একটা সিরিয়াস জায়গায় চলে গেছে যে ভারত পরিষ্কার মনে করছে যে কোনো মুহূর্তে বড়সড় আক্রমণের মুখে বাংলাদেশকে পড়তে হতে পারে। অন্তত সেই প্রক্রিয়া সীমান্তবর্তী অঞ্চলে অলরেডি শুরু হয়ে গেছে। তা আমরা 1 সপ্তাহ আগে কিন্তু দেখেছি, যেখানে আরাকান আর্মির পক্ষ থেকে একাধিক গুলি বাংলাদেশের দিকে ধেয়ে এসছে এবং বাংলাদেশের শিশু, বাংলাদেশের সাধারণ মানুষ সেই গুলিতে কিন্তু আহত হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ সরাসরি বিজিবিকে দায়ী করেছিল যে সীমান্তে বিজেপি তাদের যে কাজ, সেই কাজ তারা করতে পারছে না এবং সাধারণ মানুষকে সুরক্ষিত করতে পারছেন না। আসল ঘটনাটা আরেকটু গভীরে গিয়ে আপনাদের ভাবতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালে হলেও এই মোহাম্মদ ইউনূসের সরকার বিশ্বাস করে আসল মুক্তিযুদ্ধ হয়েছে 2025-এ, মানে যখন শেখ হাসিনা ভারতবর্ষ থেকে বাংলাদেশে চলে এসেছেন। এবার এই যে 2024-25-এর এই গণ অভ্যুত্থান, এই সময় বাংলাদেশের এই বিদ্রোহী গ্রুপ বা গোষ্ঠীরা রোহিঙ্গা এবং মায়ানমারের আরাকান আর্মিদের থেকে বহু সশস্ত্র সেনা বাংলাদেশে নিয়ে আসেন শুধুমাত্র শেখ হাসিনা বিরোধী সরকারকে উৎখাতের জন্য। এবং সে সময় সেই রোহিঙ্গা এবং আরাকান আর্মি দুই গোষ্ঠীকেই প্রতিশ্রুতি দেওয়া হয়, যদি বাংলাদেশ সরকার বদলে যায় তাহলে তাদেরকে যথাযথ স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের পাশে থাকা হবে। এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি কিন্তু মোহাম্মদ ইউনূস আজকের দিনে এসে রাখতে পারেনি। অর্থাৎ রোহিঙ্গা এবং আরাকান আর্মি কারোরই পাশে বাংলাদেশ সরকার দাঁড়াতে পারেনি এবং তার ফলে আজকে বাংলাদেশ কিন্তু মহা বড় সংকটে পড়েছে। রোহিঙ্গাদের দুটি বিদ্রোহী গ্রুপ, সশস্ত্র গ্রুপ, একটির নাম আরএসও, অন্যটির নাম আরসা। এদেরকে কাজে লাগিয়ে পরবর্তীকালে এই আরাকান আর্মিকে খতম করার চেষ্টা মোহাম্মদ ইউনূস সরকার করেছে। এই রোহিঙ্গাদের নাম করে জো বাইডেনের থেকে প্রায় $200 মিলিয়ন মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু নিয়ে এসেছিল আমেরিকা থেকে। এরপর এই রোহিঙ্গাদের হাতে পাকিস্তান থেকে লাগাতার আসা অস্ত্র তুলে দেওয়া হয় শুধুমাত্র আরাকান আর্মির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দেওয়ার পর। অর্থাৎ রোহিঙ্গাদের কাজে লাগিয়ে তারা আরাকান আর্মিকে সম্পূর্ণ শেষ করে দিতে চেয়েছিল এবং সেই অস্ত্র ঢাকা হয়ে দিনের পর দিন রোহিঙ্গা অবধি পৌঁছে গেছে এবং এই রোহিঙ্গারা একটি সশস্ত্র বাহিনী তৈরি করেছে, যার নেপথ্যে কিন্তু এই বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশ সরকার ছিল। এইবার আরাকান আর্মি বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের এই খেলাটা কিন্তু বুঝে গিয়ে তারা বাংলাদেশের টেকনাফ, কক্সবাজারে আধিপত্য বিস্তার করতে শুরু করে এবং বাংলাদেশের এই সামগ্রিক জটিলতার মধ্যে ঢুকে যায় আমেরিকা। কারণ আরাকান আর্মিকে যদি বলবান করা যায় তাহলে মায়ানমারের জুংটা সরকারকে খতম করা যাবে এবং জুংটা সরকার, যা চীনের মদতপুষ্ট একটি সরকার, সেই চীনের মদতপুষ্ট সরকারের উপর পাল্টা চাপ সৃষ্টি করা যাবে। এবার মোহাম্মদ ইউনূস যখন বেকায়দায় পড়ে গেছেন, আরাকান আর্মিকে সামলাতে পারছেন না, তখন আমেরিকা বাংলাদেশকে মানব করিডর তৈরি করার একটি প্রস্তাব দেয় এবং বাংলাদেশ সরকারকে পরিষ্কার বলেন যে আমরা আপনাদের ভিতর থেকে, দেশের ভিতর থেকে আরাকান আর্মির কাছে বিভিন্ন রিলিফ পৌঁছে দেব, জল, খাদ্য, বাসস্থান রিলেটেড একাধিক প্রয়োজনীয় দ্রব্য তুলে দেব। আসলে আমেরিকা বাংলাদেশের ভিতর দিয়ে আরাকানদের হাতে অস্ত্র তুলে দিতে চেয়েছিল, যেন এই আরাকানরা চীনের জুংটা সরকার সমর্থিত গোষ্ঠীর বিপক্ষে লড়াই করতে পারে। অর্থাৎ বাংলাদেশ সরকার জেনে শুনে খাল কেটে কুমিরটি কিন্তু নিয়ে এসেছিল মাস দুয়েক আগে। এবং আপনারা জানেন বাংলাদেশ এই মানব করিডর দেওয়া নিয়ে রীতিমতো কিন্তু উত্তাল হয়ে গেছিল। অর্থাৎ বাংলাদেশ মাঝখানে পড়ে গেছে। একদিকে রোহিঙ্গা, তাদের সশস্ত্র গ্রুপ আরএসও, আরসা, যারা আরাকানদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। এই আরাকান যারা আমেরিকা থেকে অস্ত্র পাচ্ছে জুংটা সরকারের বিপক্ষে লড়াই করার জন্য।
অর্থাৎ এই পরিস্থিতিটি মায়ানমারে যে সৃষ্টি হয়েছে তার মধ্যে একমাত্র দায়ী যে বাংলাদেশ সরকার, তা কিন্তু মায়ানমার বুঝে যায়। আর এর মধ্যেই কিছুদিন আগে মায়ানমারের 12 জন ব্যবসায়ীকে অপহরণ করা হয়, যার মূলে আসলে কারা কেউই বুঝতে পারছেন না, কিন্তু বাংলাদেশ পরিষ্কারভাবে জড়িত। কারণ বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে একদিকে আরাকান, একদিকে রোহিঙ্গা, যারা ক্রমাগত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে, তা কিন্তু পরিষ্কার বোঝা যায়। এবং প্রায় শুনবেন বাংলাদেশ সীমান্তে যে স্কুল আছে সেখানে ড্রোন অ্যাটাক হয়েছে, ড্রোন স্ট্রাইক হয়েছে, এই ধরনের অনেক কিছু শুনতে পাবেন। এই ঘটনাগুলো আসলে মায়ানমার সরকার কিন্তু অত্যন্ত সিরিয়াসলি নিতে শুরু করে এবং রাখাইন প্রদেশে আরাকানদের শেষ করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে শেষ এক সপ্তাহে 40 বারের বেশি ড্রোন অ্যাটাক করা হয়। সেই ড্রোনগুলো ছিল তুরস্কের ড্রোন, যে ড্রোন পাকিস্তান ব্যবহার করে। অর্থাৎ আরাকান আর্মি স্পষ্ট বুঝে যায় যে যেভাবে বাংলাদেশ সরকার তাদের প্রতিশ্রুতি দিয়ে রাখতে তো পারেইনি, উল্টে তাদের পিছনে ছুরি মেরেছে, রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিয়ে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত করে আসলে তাদেরকে একে অপরের প্রতি একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে যুদ্ধে লিপ্ত করে দিয়েছে শুধু নিজেদের বাঁচানোর জন্য, তা মায়ানমার সরকার ভালো করে নেয়নি। এবং মায়ানমারের রাখাইন স্টেটে দিনের পর দিন এই ড্রোন হামলা মায়ানমারের পক্ষ থেকেও কিন্তু ভালোভাবে নেওয়া সম্ভব হয়নি। এই খবর আন্তর্জাতিক স্তরে বিভিন্ন গোয়েন্দা দপ্তর মারফত পৌঁছে যায় বিভিন্ন জায়গায়। ফলে বাংলাদেশ সরকারের উপর যে কোনো ভাবে ড্রোন অ্যাটাক কিংবা পাল্টা হামলা হতে পারে, এই আশঙ্কা কিন্তু ভারতও করেছে। এবং ভারত করেছে বলেই ভারত থেকে কূটনীতিবিদদের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসা হয়, তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস সরকার আসলে দিনের পর দিন দেশের ক্ষতি করে গেছেন এবং দেশের ক্ষতি করেছেন শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্পর্কগুলো ঘেটে ঘ করে রেখে দিয়েছেন। এমন একটা জটিল পরিস্থিতি তিনি তৈরি করেছেন যে 12ই ফেব্রুয়ারি তিনি যখন দেশ ছেড়ে চলে যাবেন নির্বাচনের পর, তখন একদিকে সীমান্তে ভারত, যে ভারতের বিপক্ষে ক্রমাগত বিষোদ্গার তিনি করেছেন, অন্যদিকে আরাকান আর্মি, রোহিঙ্গারা একটা দিকে দখল করে নিয়েছেন, মায়ানমার বাংলাদেশের বিপক্ষে যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে পারে। এবং এই পুরোটার বিষয়ে আমেরিকা সদা তৎপরতা দেখাচ্ছে আরাকান আর্মিকে সমর্থন করে। ওইদিকে আবার আরাকান আর্মি যাদের সঙ্গে লড়াই করছে সেই জুংটা, তাদের আবার চীন মদত করছে। আর মাঝখানে বাংলাদেশ সরকার ফেঁসে আছে এবং বাংলাদেশ সরকারের উপর যে কোনো মুহূর্তে যে কোনো বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আক্রমণ করতে পারে। এবং সেই আক্রমণের সম্ভাবনা দেখেই ভারত একটি সেফ চয়েস বেছে নিয়েছে, ঠিক যেখানে তারা তাদের কূটনীতিবিদদের যে পরিবারের সদস্য, সেই পরিবারের সদস্যকে কিন্তু ভারতে ফিরিয়ে নিয়ে এসেছেন। নিঃসন্দেহে বড় ডেভেলপমেন্ট, দক্ষিণ এশিয়ার সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট। এই পুরো বিষয়টি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, আপডেট এলে আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।